প্রতিবাদে জুমার নামাজের পর রাজধানীর বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ কর্মসূচি। এ বিষয়ে আরো জানবো সহকর্মী রাব্বি সিদ্দিকী। রাব্বি, আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা শাহবাগে তুলপাড় পরিস্থিতি করছে এবং জুমার নামাজের পর আওয়ামী লীগ কর্মীরাও কিন্তু আপনারা দেখতে পারবেন। এদিকে আজ জুমার পর ঢাকার শাহবাগ আবারও উত্তাল হয়। শিক্ষার্থীরা ভয়াবহ রূপে ভাঙচুর করছে। আওয়ামী লীগ কর্মীরা এদের সাপোর্ট দেওয়াতে ডক্টর ইউনূসের উপর আক্রমণ করে। আমরা কিন্তু ছোট্টবেলা থেকে বঙ্গবন্ধুর ভালোবাসি, এই জন্য আওয়ামী লীগ করি। আজকাল কিছু নেতা জন্মাইছে মানে বাজে স্লোগান দেয় মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে। প্রধানমন্ত্রী আছেন, তাহলে ইউনূসকে পদত্যাগ করতে হবে কেন? তাহলে তো পদত্যাগের প্রশ্ন আসে। শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা, এই কথাটা বলবা, বলছেন কেন বা বলার প্রয়োজন হচ্ছে কি? এবারে বাংলাদেশে বুটস অন গ্রাউন্ড হতে পারে। এখন বাংলাদেশের ব্যাপারে এবার নড়ে চড়ে বসার সময় হয়েছে, কারণ 31শে আগস্ট যেটা বলেছিল সরকার, 31শে আগস্ট শেষ হয়ে যাচ্ছে। এরপরে শুরু হবে সেপ্টেম্বরে অ্যাকশন, যে কোনো দিন। গতকালকে একটা এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে আমাদের দেশের ভেতর থেকে, মুক্তিযোদ্ধারা জড়ো হবেন ৭১-এর নামে, তারপরে বঙ্গবন্ধু শুরু করবেন, 2 বার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি 32 নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে, মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ। ফিরে আসছে, আওয়ামী লীগ আবার প্রত্যাবর্তন করছে। আওয়ামী লীগের কাছে এখন সকল পথ বন্ধ, একটা পথই খোলা, এসপার না হয় ওসপার। সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলা এই মুহূর্তে একটু কষ্টকর। মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে। হ্যাঁ, বিএনপি দলের জন্য একটা ক্রান্তিকাল এখন যাচ্ছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ জুমার পর শিক্ষার্থীরা শাহবাগ আবার উত্তাল করে। দর্শক শ্রোতা, গত 2 দিন ধরে শাহবাগে আন্দোলন করেছিল বুয়েট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখন আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আওয়ামী লীগ কর্মীরাও সহযোগিতা করতেছে এবং দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটাচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনূসের উপর যে সরাসরি প্রভাব পড়তেছে, আজকে কিন্তু তারা অনেক ক্ষমতা, অনেক গোপন পরিকল্পনা, অনেক শক্তি নিয়ে মাঠে নামে। জুমার পর যা যা হচ্ছে শাহবাগের মধ্যে মানে বর্তমান পরিস্থিতি সব কিছু দেখতে পারবেন। আসুন আমরা কথা বলাচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে গোপনে তারা কি করতেছে এবং আওয়ামী লীগ কর্মীরা কি কি পরিকল্পনা করে এসেছে। সময়টা কতটুকু ভালো যাচ্ছে বিএনপির এটা বলা এই মুহূর্তে একটু কষ্টকর। মাঠের রাজনীতিতে যথেষ্ট ক্ষমতাশালী হলেও বা বিশাল একটা ভোট ব্যাংক থাকলেও মিডিয়া প্ল্যাটফর্মে বা সোশ্যাল মিডিয়াতে বিএনপির জন্য এই মুহূর্তে খুবই ক্রান্তিকাল যাচ্ছে। একসময় বিএনপির মিত্র অথবা মুখপাত্র হিসেবে যাদেরকে আমরা ভাবতাম, সাংবাদিক ইলিয়াস, পিনাকিদা, কনক সারোয়ার, তারাই এখন বিএনপির বিপরীতে প্রতিদিন নানান ধরনের তথ্য উপাত্ত সহ দলটি ভারতপন্থী অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে প্রতিদিন নিউজ করছে। অপরদিকে রাজনীতির মাঠে বিএনপির যারা ঊর্ধ্বতন নেতা আছেন তাদেরকে নিয়ে এনসিপির প্রতিনিয়ত যে বক্তব্য অথবা মাঠ পর্যায়ে তারা যে প্রতিরোধ গড়ে তুলছে, সেগুলোর সামনেও অনেকটা অসহায় দেখা যাচ্ছে বিএনপিকে। এর মাঝখানে আরো খারাপ সংবাদ হচ্ছে, আজকে যে নিউজটা প্রকাশ পাইল, মিডিয়াতে বিএনপির যে কোনো নেতা পদবিতে থাকুক না থাকুক, নামধারী হোক, অনুপ্রবেশকারী হোক, তাদের যে কোনো ফুটেজ, ক্লিপ, যে কোনো একটা পোস্টও কিন্তু বিএনপি বিপরীতে যারা রাজনীতি করে তারা কিন্তু প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ক্যাম্পেইনিং চালিয়ে যাচ্ছে। আর এর ফলে বিএনপির যে জনপ্রিয়তা বা যারা ফ্লোটিং ভোটার আছেন বাংলাদেশে, তাদের মধ্যে কিন্তু একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। আর বিশেষ করে আজকে যে নিউজটা আমরা দেখছি, এই ধরনের ঘটনা যদি আরো সামনের দিকে ঘটে তাহলে বিএনপির জন্য আগামী নির্বাচনে খুবই ক্রান্তিকাল পোহাতে হবে। কারণ এই মুহূর্তে বিএনপির বিপরীতে যে কোনো কিছু ঘটতে পারে, এরকম কয়েকটা নিউজ থেকে কিন্তু মানে কি বলা হচ্ছে, খেলার পাশা উল্টে যেতে পারে। বিএনপির উচিত একদম ঊর্ধ্বতন হাইকমান্ড থেকে দলটির নেতা কর্মীদের কাছে একটা বার্তা দেওয়া, যে এই ধরনের ঘটনায় আর যদি কেউ থাকো স্বেচ্ছায় আত্মসমর্পণ করো। খেয়াল থাকার কথা, গেল বছর 5ই আগস্টের আগের সময়টাতে বাংলাদেশের বিভিন্ন থানা, জেলখানা, কারাগারে হামলা চালিয়েছিল দুর্বৃত্তরা। আর সেখান থেকে হাজার হাজার অস্ত্র লুট হয়ে গিয়েছে। সেখান থেকে পলাতক রয়েছেন নামি দামি বিভিন্ন রকম বড় মাপের প্রায় 700 সন্ত্রাসী। সরকার সেই লুট হওয়া অস্ত্রকে উদ্ধার করার জন্য অপারেশন ডেভিল হার্ট পরিচালনা করলেও ওইরকম সফলতা মেলেনি। তবে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে এই লুট হওয়া অস্ত্রের সন্ধান মিলছে এবং এদের সাথে কানেক্টিভিটিতে খুঁজে পাওয়া গেছে বাগেরহাটের মোংলাতে অস্ত্রসহ কামাল হাওলাদার নামে বিএনপির একজন নেতা। তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বিকেলে মোংলা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার মালগাজী এলাকায় তার যে গ্রামের বাড়ি আছে সেখানে তল্লাশি চালিয়ে একটি চায়না পিস্তল এবং 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার কামাল হাওলাদার মোংলা উপজেলার মালগাজী গ্রামের মৃত আব্দুল মোত্তালেবের ছেলে। স্থানীয় বিএনপির রাজনীতিতে সক্রিয়। সম্প্রতি অনুষ্ঠিত মোংলা উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে চাঁদপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে তিনি ভোটে হেরে যান। পুলিশের বক্তব্য হচ্ছে, গ্রেপ্তারের পর ডিবি তাকে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। উদ্ধার হওয়া অস্ত্রটি আইনগত প্রক্রিয়ায় চট্টগ্রামে নেওয়ার কার্যক্রম চলছে। 7.62 অর্থাৎ 7.2 মডেলের ওই অস্ত্রটি বাংলাদেশ পুলিশের ব্যবহৃত একটি অস্ত্র। 2024 সালের 5ই আগস্ট থানা লুটের সময় যেই অস্ত্রগুলো মিসিং ছিল, এই অস্ত্রগুলো তার মধ্যেই একটি প্রাথমিক তদন্তে চিহ্নিত হয়েছে। মোংলা থানার তদন্ত পরিদর্শক বলছেন, অস্ত্র গুলি সহ কামাল হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ডিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে। তো এরকম যদি বিভিন্ন ঘটনায় আরো কিছু অস্ত্রশস্ত্র বিএনপি নেতাদের কাছে থাকে, হইতে পারে সরাসরি নিজেরাই জড়িত ছিল, অথবা বিভিন্ন ওয়েতে পরবর্তী সময় এই অস্ত্রগুলো নিজেদের আওতায় আনছে অথবা কিনছে। যেমনি হোক, এই অস্ত্রগুলো যাদের কাছে পাওয়া যাবে তারাই কিন্তু অপরাধী, শুধুমাত্র সাধারণ অপরাধী না। থানা লুটের অভিযোগে যারা জড়িত, মানে এই অস্ত্রগুলো যাদের কাছে এখনো আছে জড়িত, তাদের মধ্যে কিন্তু ফাইটা যাবে। আমার মনে হয় বিএনপির রাজনীতি এই মুহূর্তে অনেকটা অনিয়ন্ত্রিত। প্রত্যেকটা জায়গার মধ্যে এই মুহূর্তে বিএনপি নিজেরা কাদা ছোড়াছুরি করছে। এখন পর্যন্ত যারা তারেক রহমান অথবা মির্জা ফখরুল ইসলামের মতন সুপ্রিম লিডাররা বিষয়টা অনুধাবন করতে পারলেও গ্রাম পর্যায়ে থাকা সাধারণ নেতাকর্মী যারা আছে তারা এগুলোকে পাত্তা দিচ্ছে না। তারা ভাবছে যে না ভাই, যাই হোক, বিএনপি ছাড়া এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় কেউ আসবে না। হয়তো ক্ষমতা আসবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখা দরকার, জনগণের কাছে আপনি পজিটিভ বার্তা দিচ্ছেন নাকি নেগেটিভ বার্তা। এইবার সরকার গঠন করার পর আপনি সাধারণভাবে আগের মতন চলার চিন্তা করলেও হবে না, কারণ বিপরীতে বিরোধী দল হিসাবে যদি বিএনপি জিতে তাহলে সেখানে অবস্থান করবে জামাত, আর এর পাশে সরকারকে গুতানির উপর রাখার জন্য এনসিপি নামক দলটা কিন্তু মাঠে থাকবে। সো আগের মতন এরকম চিন্তা ভাবনা করে রাজনীতিতে আসা অথবা এখনই বিভিন্ন জায়গায় এই যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস চালাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু ভারী পড়বে। প্রশাসন আগের মতন আওয়ামী লীগের মতন এক পেশে কিন্তু আচরণ করবে না, কারণ প্রশাসনও এখন নিউট্রাল ভূমিকায় চলে যাবে, তখন পরিস্থিতি খারাপের দিকে যাবে। যাই করেন বুঝাশুনা করেন। যে তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা জড়ো হবেন ৭১-এর নামে, তারপরে বঙ্গবন্ধু শুরু করবেন, 2 বার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন, এবং কখন জানি 32 নম্বরে জড়ো হয়ে যাবেন, এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে এই গোলগুলো যোগ হবে, মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ। আসলে মঞ্চ ৭১ নামটি দিয়ে ফেলার ফলেই কি এই সংগঠনটি আওয়ামী লীগ হিসেবে চিহ্নিত হলো? আমার মনে এই প্রশ্ন জেগেছে, কারণ আমি অনেক সংবাদ মাধ্যমে দেখছিলাম ইন্টারনেটে যে তারা শিরোনাম করেছে মঞ্চ ৭১-এর নামে আওয়ামী লীগের গোপন মিটিং। এখন দেখেন আওয়ামী লীগের এই গোপন মিটিং এ উপস্থিত হচ্ছে কারা? আওয়ামী লীগ থেকে সেই 2014 সালে বহিষ্কৃত লতিফ সিদ্দিকী জড়ো হওয়ার কথা ছিল, মানে যাওয়ার কথা ছিল ডক্টর কামাল হোসেনের, মানে গণফোরাম নেতা, এবং কত বছর আগে আওয়ামী লীগ থেকে তিনি বেরিয়ে গেছেন, এবং আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা কতই খারাপ সেটাও আমরা জানি। 2018 সালেও তিনি বিএনপির সঙ্গে জোট বেঁধে ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু তার দল নির্বাচন করেছে। তো এহেন ব্যক্তিরা উপস্থিত হয়েছে, কিন্তু মঞ্চ ৭১ নামটাই তাই আমার কেন জানি মনে হচ্ছে একে আওয়ামী লীগের মিটিং ভাববার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং দেখেন এই যে ৭১ নামটা দেখলেই আওয়ামী লীগের কথা মনে হচ্ছে, সেই মনে হওয়ার সন্দেহের পেছনেও আসলে কারণ আছে। কারণ জুলাই মাসে আবার এই গণফোরামেরই আরেকজন আওয়ামী লীগ থেকে গিয়ে গণফোরাম করা মুস্তাফা মহসিন মন্টু, সেই নেতার মৃত্যুর পর একটা স্মরণ সভার আয়োজন করা হয়েছিল প্রেস ক্লাব মিলনায়তনে। সেখানে আবার ডক্টর কামাল হোসেন যখন ঢুকতে যান, তখনই ওখানে উপস্থিত মুস্তাফা মহসিন মন্টুর সমসাময়িক মুক্তিযোদ্ধারা সবাই মিলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে থাকেন, এবং সেটার ভিডিও তখন কিন্তু প্রকাশ পেয়ে গিয়েছিল। ওই অনুষ্ঠানে অ্যাডভোকেট ফজলুর রহমান উপস্থিত ছিলেন, এবং ওই অনুষ্ঠানেই আমরা এরপরে দেখি যে আবেগ ঘন স্বরে মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে কামাল হোসেনের কাছে আবেদন জানান যে ডক্টর কামাল হোসেনকে এমন একটা ফোরাম বা প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে, যেই প্ল্যাটফর্মের মাধ্যমে বা ডক্টর কামাল হোসেনকে মুক্তিযোদ্ধাদেরকে নেতৃত্ব দিতে হবে। তারা চান ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 32 নম্বরে বঙ্গবন্ধুর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া বাড়িতে তারা সবাই মিলে যাবেন, ফুল দেবেন। এই আবেগঘন বক্তৃতা কিন্তু ওখান থেকে ছড়িয়ে পড়ে। ওই কথা ছড়িয়ে পড়ার পর যে এহেন বাংলাদেশে এখনো মুক্তিযোদ্ধারা সাহস করছেন কামাল হোসেনকে দেখা মাত্র প্রেস ক্লাবে বসে এটা বলার যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান, আর বলার যে চলেন আমরা সবাই মিলে গিয়ে 32 নম্বরে হাজির হই মুক্তিযোদ্ধারা, মানে মুক্তিযোদ্ধারা জড়ো হয়ে পড়তে পারেন, এই ভয়টা আমার মনে হচ্ছে ওই মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভা জুলাইয়ের শুরুতে ওই দিন থেকে এই ভয়টা আরো দানা বেঁধে উঠেছে। এই ভয়টা শুরু হয়েছে যে আরে এরা তো মানে আছে না যে কেউ তরুণ নন, কিন্তু এদের ভেতরে একটা একরোখা জেদ আছে এবং এরা বোধহয় জড়ো হয়ে পড়বেন। এবং তারপর জেদাই খান পান্না তো 2024 আগস্টের পর থেকে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি বারবার মুক্তিযুদ্ধের পক্ষে সংবিধান যে ছুড়ে ফেলা যাবে না, ডক্টর কামাল হোসেনও যেমন বারবার বলছেন, জেদাই খান পান্নাও বারবার কিন্তু এই কথাটা বলছেন, প্রকাশ্যে সংবাদ মাধ্যমেও বলছেন, বিভিন্ন ইন্টারনেটের ইউটিউব সহ বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে এসেও বলছেন যে সংবিধান ছুড়ে ফেলাটা এত সহজ হবে না এবং উচিত হবে না। এরপর বঙ্গবন্ধুর মৃত্যুদিনের মানে আগে এইরকম একটা খবর কিন্তু ছড়িয়ে পড়ে ইন্টারনেট জুড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে জেদাই খান পান্না আর কামাল হোসেন মিলে নাকি সত্যি 15ই আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুদিনে 32 নম্বরে যাবেন এবং ফুল দেবেন, এবং তাদেরকে রীতিমতো হুমকি দেওয়াও শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে যারা যাবে তাদের কি দশা করা হবে এসব বিষয়ে। তখন জেদাই খান পান্না বলেন এরকম কোনো পরিকল্পনা নেই, এটাও একটা ভুয়া খবর বা ভুল খবর ছড়ানো হয়েছে। সেই
জেরাই খান পান্নার দিকে যে নজর রাখা হচ্ছিল যে মুক্তিযোদ্ধাদেরকে তিনি জড়ো করে ফেলেন কিনা এবং মুক্তিযোদ্ধারা মিলে না জানি কি করে ফেলবে, আমার মনে হয় ডিআরডিওর এই যে একটা নিরীহ সভা, মানে ৭১ মঞ্চ নাম দিয়ে সেই সভাটিকে যে এরা নিরীহ ভাবতে পারছেন না, অপরপক্ষ যে নিরীহ ভাবতে পারছেন না, তার কারণ এই যে তারা ভাবছেন মুক্তিযোদ্ধারা জড়ো হবেন ৭১-এর নামে, তারপরে বঙ্গবন্ধু শুরু করবেন, ২ বার জয় বাংলা স্লোগান দিয়ে দেবেন এবং কখন জানি ৩২ নম্বরে জড়ো হয়ে যাবেন এবং এই সব গোল যাবে হচ্ছে গিয়ে মানে আওয়ামী লীগের স্কোর কার্ডে, এই গোলগুলো যোগ হবে, মানে এই সব লাভের মালিক হবে আওয়ামী লীগ। কাজেই ৭১ নামটা নিয়েই আমার মনে হয় একটা বড় সমস্যা। কারণ দেখুন, এটা তো ডাহা মিথ্যা কথা। যদি সংবাদ মাধ্যম যে লিখছে যে এটা গোপন বৈঠক, মানে গোপন বৈঠক হলে, আমি প্রথম আলোর প্রতিবেদন পড়ছিলাম, রীতিমতো প্রথম আলোর প্রতিবেদন পড়লে বুঝবেন যে ওই অধ্যাপক, আমার সরাসরি স্যার, তিনি আইন বিভাগে, শেখ হাফিজুর রহমান কার্জন, তিনি বোধহয় প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখছিলেন। কাজে তার বক্তব্যে কি আছে সেটাও কিন্তু প্রথম আলো লিখছে যে তিনি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে, এর পেছনে রয়েছে জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি। জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি তো সুস্পষ্টতই দাবি করেছে যে তারা এই ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে চায় এবং ৭২-এর সংবিধান বাদ দিয়ে নতুন করে সংবিধান লিখতে চায়। জামায়াতের আমির সরওয়ার্দী উদ্যানে তাদের বিরাট মহাসমাবেশে কথা বলেছেন, এনসিপি প্রতিনিয়ত বলছে এবং বলছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান লিখতে হবে। কাজে এই কথাগুলো তিনি বলেছেন এবং বলেছেন অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। এই সরকারের আমলে, ইউনূস সরকারের আমলে মুক্তিযোদ্ধারা নানা রকম হয়রানির শিকার হচ্ছেন, জুতার মালা পড়ছেন, আজকেও লতিফ সিদ্দিকীর গায়েও হাত পড়েছে। এগুলো তো মানে হচ্ছে। জেরাই খান পান্না এই নিমোখারামের দলে রাজাকারের বাচ্চারা জানে না, জেরাই খান পান্না গিয়ে তোদের এই বাপ সমন্বয়কদের রাজাকারদের মধ্যমণি যেগুলো রাজাকারদের অরিজিনাল বাচ্চা, এই রাজাকারদের বাচ্চাদের জেরাই খান পান্না গিয়ে ছাড়িয়ে এনেছিলেন। জেরাই খান পান্নার কারণে ডিবি কার্যালয় থেকে তাদের ছেড়ে দিতে হয়েছিল। এই রাজাকারের বাচ্চারা কত বড় গাদ্দার! এই বাংলাদেশ যে মুক্তিযোদ্ধারা দিয়েছে, সেই বাংলাদেশে বসে বাংলাদেশের খেয়ে বাংলাদেশের এই মুক্তির জন্য যারা কাজ করেছেন তাদেরকে বলছে এখানে কেন আসছেন। সে কে জানেও না, এখান থেকে দেখলেন। শেখ ফরিদ ভাই, আপনি একটু আমাকে বলেন, এই রাজাকারের বাচ্চাদেরকে ছেড়ে এই মবের মব লিঞ্চিং যারা করেছে তাদের রেখে মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে যাওয়া হলো থানায়। মানে ওই ইউনূসে যদি আবার একটু ফিরতেন আর জেরাই খান পান্নার ভূমিকাটা যদি বলতেন। এটা হচ্ছে ইউনূস আর ওয়াকা, এরা জামাত শিবিরের পাহারাদার। এরা মুক্তিযোদ্ধাদের অ্যারেস্ট করবে না, 19 জনকে কাকে অ্যারেস্ট করবে? আমার বললাম তো যে শুধুমাত্র যদি এই মুহূর্তে ওদের বাবার যদি ক্ষমতা, সেনাবাহিনী খালি শুধু বেরাগে ফিরে যেতে বলেন, লতিফ সিদ্দিকী কে আর ওই মুক্তিযোদ্ধারা কে, আর যারা প্রশ্ন করছে ওদের না জিবা থাকবে না হাত পা থাকবে। টাঙ্গাইলের সখীপুর থেকে কিন্তু ওই ঢাকা যাইতে 1.5 ঘন্টা লাগে মোটরসাইকেলে। এই টাঙ্গাইলের লোকজন লাঠি ফালা নিয়ে পায়ে হেঁটে রওনা দিবে, কারো বাবার ক্ষমতা নেই তাকে ঠেকাইতে। এই ইউনূস আর ওয়াকার, এই রাজাকার আলবদরদের দিয়ে যে পাহারাদার হয়েছে, এটা কিন্তু স্পষ্ট। এই জুলাই আন্দোলন যে একটা সন্ত্রাসী আন্দোলন ছিল, এই জুলাই আন্দোলন যে একটি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল, এই জুলাই আন্দোলন তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলন যে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংসের আন্দোলন ছিল, এই জুলাই আন্দোলন তথাকথিত সন্ত্রাসী জুলাই আন্দোলন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার আন্দোলন ছিল, তারা বুঝতে কি আরো বাদ আছে আমাদের? আমরা কি ভিটার খাই নাকি? এখনো পূজা বাদ আছে। এখনো বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমামরা মারা যায় নাই, এখনো বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানরা মারা যায় নাই, এখনো লতিফ সিদ্দিকীরা জীবিত আছে, এখনো বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীরা জীবিত আছে। ওরা জানে না তাদের ডাকে কারা নামবে আর কারা নামবে না। এরা যখন ডাক দিবে তখন কিন্তু এদের সামনে আর্মির ট্যাঙ্ক লড়বে না, স্পষ্ট করে বলে দিলাম। আর যারা এটা করেছে এবং যারা করিয়েছে, ওই মগবাজারের জামাতি, ওই গ্রামীণ ব্যাংকের অফিস যেমন একদিন থাকবে না 32 নাম্বার ভাঙার কারণে, তেমনি জামাতের এরা জানে লতিফ সিদ্দিকীকে গায়ে হাত তোলার কারণে অন্তত বৃহত্তর ময়মনসিংহ ডিস্ট্রিক্টে জিন্দেগিতে জামাত দাঁড়াইতে পারবে না, এরা রাস্তায় নামতে পারবে না। এমন একদিন সময় আসবে এরা ঘরে ঘুমাইতে পারবে না। আমি বলে দিলাম আপনাদের, এরা তো মনে করতেছে যে ওয়াকার আর ইউনূসের পাহারায় যা ইচ্ছা তাই করে যাবে। আর তাজুল ইসলামেরা বিদেশে বসে আঙুল চুষবেন না। তাদের ডাকে যে কত হাজার শেখ ফরিদ নামবে, তাদের ডাকে যে লতিফ সিদ্দিকীর ডাকে যে কত হাজার ফরিদ নামবে, কাদের সিদ্দিকীর ডাকে যে কত হাজার আসাদ নূর নামবে, এটা তারা এখনো ভাবতেই পারতেছে না। এরা জানে না এই দেশের মানুষ লুঙ্গি পরে। তাজুল মেমারা কি সেনাবাহিনীর প্রশিক্ষণে যুদ্ধে গিয়েছিল? যায়নি। তারা লুঙ্গি কাঁচা বেঁধে তারা পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছে। আর আমরা বাংলাদেশের এই রাজাকার আল বদর আল শামস, আরেকটা দল ছিল সেটা নেজামে ইসলাম, সবগুলো নামের সাথে দেখবেন কি সুন্দর সব ইসলাম নিয়ে আসে, মানে সবগুলোর সাথে ইসলাম। কারণ কি? আর দেখেন আরেকটা দলের নাম দেখেন তাদের, যারা জবাই করতো মানুষ, সেটার নাম ছিল আল বদর। ইসলামের ইতিহাসের সেই বদর শব্দটা তারা যোগ করেছে। তারা যদি মনে করে এই বাংলাদেশে যারা এখন মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের সিম্পলকে যারা ধ্বংস করতেছে এবং মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তুলতেছে, এই হাত কিন্তু থাকবে না। কাদের সিদ্দিকী একটা কথা কিন্তু আজকে বলেছে, 2টা কথা বলেছে। 1 নাম্বার বলেছে যে আমি বঙ্গবীর কাদের সিদ্দিকীর গায়ে হাত দিলেও তুমি টিকে থাকতে হয়তো পারবা,
কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিয়ে তোমরা এই বাংলাদেশে থাকতে পারবে না, তিনি বলে দিয়েছেন। আরেকটা কথা বলেছেন যে আওয়ামী লীগ সরকার কত না স্বৈরাচার, তার চেয়ে বড় স্বৈরাচার ইউনূস সরকার, সেটা তিনি এখন ক্লিয়ার বলে দিয়েছেন। অথচ এই কাদের সিদ্দিকী, লতিফ সিদ্দিকী, আপনার জেডাই খান পান্না, তারপর অ্যাডভোকেট ফজলুর রহমান, তারা এই জুলাই আন্দোলনের সমর্থন করেছিলেন। তারপরেও তাদের উপরে কেন হামলা, কেন তাদের শোকজ, কেন তাদের গায়ে হাত, কেন তাদের গ্রেপ্তার আটক? কারণ একটাই, আসলে তাদের সমস্যা তাদের নামে না, তাদের দলে না। আপনি দেখেন একজন এখন আওয়ামী লীগ করে না, একজন তো সরাসরি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান তো সরাসরি চেয়ারপারসন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, তাকে কেন শোকজ দিতে হবে, তাকে কেন দল থেকে বের করে দিতে হবে? এদের আসল সমস্যা এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। বিশেষ করে এখানে কিন্তু দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরও যে বিষয় বর্তমানে হচ্ছে বিভিন্ন আজকে যে অনেক আন্দোলনের ডাক বা সমন্বয়ক আওয়ামী লীগের কাছ থেকেও কিন্তু অনেক মানে বার্তা আসে। দর্শক শ্রোতা এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছি, এগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।